ভারত এবং আমেরিকার লড়াইটা এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে শেয়ানে শেয়ানে লড়াই শুরু হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে মোদির যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থানের পেছনের শক্তি হিসেবে কোনটা কাজ করছে, সেটা কি চীন এবং রাশিয়া? সেরকমই দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে মাত্র মাঝখানে 2 দিন পরে। আজকে আগস্টের 28 তারিখ, 2 দিন পরেই সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী, যে ঘটনার ফলে ট্রাম্প অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন। বিপদে হয়তো পড়বেন না, কিন্তু অনেক বড় হোঁচট খাবেন, ধাক্কা খাবেন। ভারতের ওপরে কর্তৃত্ব স্থাপন করতে এসে তার বিনিময়ে তিনি যেটা পাবেন 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বরের ঘটনাতে, সেটা মনে হয় ট্রাম্পের জন্য স্মরণকালের সবথেকে বড় ধাক্কা হতে পারে। এদিকে ট্রাম্পের ফোন মোদি ধরছেন না। ট্রাম্প মোদিকে ভয়ঙ্কর মানুষ বলছেন। এই ঘটনাগুলো তো রয়েছে। নতুন কি ঘটনা ঘটতে চলেছে আগস্টের 31 তারিখে এবং সেপ্টেম্বরের 1 তারিখে, সেটাই একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে, এবং তার ফলে বাংলাদেশের রাজনীতিতে সেটা কি প্রভাব পড়তে চলেছে সেটাও বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের শেয়ানে শেয়ানে লড়াইটা বেশ জমে উঠেছে। এরই মাঝে জার্মান এবং জাপানের 2টা গণমাধ্যম নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প গত কিছুদিনে 4 বার ফোন দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী ফোন ধরেননি। আবার ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার মিটিং শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে সরাসরি বলেছেন যে মোদী একজন খুবই ভয়ঙ্কর মানুষ। এই যে শেয়ানে শেয়ানে টক্কর, মোদি ফোন ধরছেন না, আবার মোদিকে ভয়ঙ্কর মানুষ বলছেন, এটার একটা চূড়ান্ত রূপ সম্ভবত ধারণ করতে চলেছে চীনে আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর। গণমাধ্যম যে আভাসটা দিচ্ছে সেটা এইরকম। সেখানে বলা হচ্ছে, আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন গ্লোবাল সাউথ এর শক্তি দেখাবেন শি, পুতিন ও মোদি। শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছে 3 পরাশক্তি, রাশিয়া, চীন এবং ভারত। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এক মঞ্চে উঠছেন দেশ 3টির প্রেসিডেন্ট, শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফোরামে শি, পুতিন, মোদী ছাড়াও 20টি দেশের বেশি বিশ্ব নেতাকে একত্রিত করবেন তারা, এমন আভাসও দেয়া হয়েছে। তার মানে একটা বড় জোট হতে চলেছে, যে জোটটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে কাজ করবে। রয়টার্সের প্রতিবেদন বলছে, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যে এক মঞ্চে শি, পুতিন ও মোদির এই উপস্থিতি গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তা সহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত হবে। এছাড়া এই বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য একটা কূটনৈতিক বিজয়। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন থিয়েনচিনে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে পুতিন, মোদি ছাড়াও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত থাকবেন। এই সম্মেলনে ভারতের নরেন্দ্র মোদী 7 বছরের বেশি সময় পরে চীন সফরে যাচ্ছেন। 2020 সালে ভারত এবং চীনের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাতের পর উত্তেজনা প্রশমনের জন্য 2 দেশ একসঙ্গে কাজ করছে এখন। অর্থাৎ 7 বছর পরে ভারতের কোনো প্রধানমন্ত্রী যাচ্ছেন চীন সফরে। এর আগে গত বছর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সে সময় মোদি ও শি এক মঞ্চে পুতিনের সঙ্গে উপস্থিত ছিলেন। পুতিন, শি এবং মোদির এই যে ত্রিমাত্রিক জোট, এই যে 3 দেশ এক জায়গায় হচ্ছে, এবং এরই মাঝে আমরা এই আলোচনাও করেছি যে চীন ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এমন কথাও বলেছে যে যেসব পণ্য
যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানির জন্য ছিল, অর্থাৎ রপ্তানি হতো, সেই পণ্য চীন আমদানি করবে, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা লাগবে না। সুতরাং যুক্তরাষ্ট্রের যে ভারতের উপরে অতিরিক্ত 50% শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপের কোনো মুনাফা যুক্তরাষ্ট্র পাবে না। এই তিন শক্তি যখন এক হচ্ছে তখনই প্রসঙ্গ আসে বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশের প্রসঙ্গ কেন আসে? বাংলাদেশের প্রসঙ্গ এই কারণেই আসে যে বাংলাদেশের সরকারকে এরই মাঝে পাকিস্তান কেন্দ্রিক একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছিলেন, কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশে 71-এর কর্মকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। বাংলাদেশের ক্ষতিপূরণ $4.5 বিলিয়ন সেটা দেয়নি। বাংলাদেশে যারা আটকে পড়া পাকিস্তানি তাদেরকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়নি। এরই মাঝে অধ্যত্বমূলক বক্তব্যও পাকি মন্ত্রীর আমরা পেয়েছি। সেরকম প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশ বন্ধুত্বের একটা দুয়ার খুলে দিয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে ভারত খুবই বিব্রত বোধ করছে এবং ভারতীয় মিডিয়াতে নানাভাবে এই ব্যাপারগুলো তুলে ধরার ঘোষণা, মানে ব্যাপারগুলো আমরা দেখছি, তখন সেটা প্রফেসর ইউনূস সরকারের জন্য বেশ বিব্রতকর হতে পারে, যখন ভারত চীনের সঙ্গে বন্ধুত্বটা মাখামাখি পর্যায়ে নিয়ে গেছে এবং রাশিয়া চীনের সঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আরও 20 দেশকে নিয়ে একটা বড় জোট গঠনের আয়োজন করছে। এই বার্তাটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সিগন্যাল হতে পারে। সিগন্যালটা কি? যে এই 3 দেশের জোট, এই জোট হওয়ার ফলে কে বেনিফিট অফ ডাউট পাবেন? প্রফেসর ইউনূস নাকি পতিত শক্তি আওয়ামী লীগ, শেখ হাসিনা একটা মানে ওয়াকওভার তাদের কাছ থেকে পাবেন, নাকি প্রফেসর ইউনূস এই যুদ্ধে, আন্তর্জাতিক এই যুদ্ধে বিজয়ী হবেন? সেটা একটা দেখার বিষয়। কারণ প্রফেসর ইউনূসকে পাকিস্তানের সঙ্গে যখন সম্পর্ক তৈরি করার ব্যাপার দেখছি, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি হতে যেও হয়নি। আমরা গতকালকেই বলেছি যে চীন থেকে 12টি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনার কথা গত মার্চে আলোচনা হয়েছিল চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের। যখন প্রফেসর ইউনূস চীন সফর করেন, সেটাও বাস্তবায়িত করা সম্ভব হবে না, কারণ আমেরিকার যে শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপের প্রেক্ষাপটে এক ধরনের রাজিই হয়েছে চীন এবং রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাংলাদেশ করবে না, সেরকম একটা ব্যাপার আলোচিত হচ্ছে। সেই রকম পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশ যখন আমেরিকামুখী, তখন চীন সেটাকে কোনোভাবেই ভালোভাবে দেখবে না, রাশিয়াও দেখবে না। রাশিয়ার অনেক বড় ব্যবসা, পরমাণু ব্যবসা বাংলাদেশে, যেটা শেখ হাসিনার সরকারের আমলে শুরু হয়েছিল, সেটাও রাশিয়ার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। সব মিলিয়ে এই সরকার, বর্তমান সরকার যদি কূটনৈতিকভাবে এই 3 দেশের যে জোট, এই জোটের সঙ্গে পেরে না ওঠে, সেটা তাদের জন্য একটা বড় চাপ হতে পারে। এবং এই 3 জোট মিলে যে কাজটা অন্তত পক্ষে করতে পারে, সেটা হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশে অবধারিতভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ বেশ কিছু রাজনৈতিক দলকে সাইডে রেখে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের যে প্ল্যান, একপাক্ষিক নির্বাচনের যে প্ল্যান বাস্তবায়ন করার খবর আমরা বিভিন্নভাবে শুনছি, সেই ব্যাপারটাতে সরকার সফল নাও হতে পারে এই 3 দেশের 3 পরাশক্তির চাপের কারণে। কারণ এদের চাপের সঙ্গে আরও অনেক দেশের চাপ তৈরি হবে। শুধুমাত্র আমেরিকার মানে ছায়া কিংবা আমেরিকার আদরের হাত মাথার উপরে থাকলেও খুব একটা কাজে দেবে না আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, সেটাই মনে হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।